হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটু বাইরে ঘুরতে। সো ভাবলাম যে আপনাদের সাথে কথা বলি। তো চলেন আসলে কিছু ব্যাপারে শেয়ার করা যাক। যে ব্যাপারটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন যে আসলে আমরা পিআরটা কীভাবে পাবো ইউরোপের কান্ট্রিতে এবং কোন সাবজেক্টে পড়াশোনা করলে আমরা পিআরটা পেতে পারি। সো আজকের এই ভিডিওতে আপনাদের আসলে আমি বলবো যে আপনারা আসলে কীভাবে পিআরটা পেতে পারেন ইউরোপিয়ান কান্ট্রিতে এবং কোন কান্ট্রিগুলোতে আপনাদের জন্য স্ট্রিম পিআর লাইন থাকতে পারে বা কোন পিআর লাইন কোন কান্ট্রিতে গেলে আপনারা সহজে পিআর পাবেন। সো এই বিষয়গুলো থাকবে এই ভিডিওতে। সো আপনাদের যদি পরিবেশটা একটু দেখাই, আমি যেখানে আছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় আসছি। দেখতে পারতেছেন আপনারা, আমি আসলে একটা লেকের পাশে। লেকটা কিন্তু অনেক বড়। সো এই লেকের পাশে আছি আমি এখন, আপনার সাথে গল্প করতেছি আর ভাবলাম যে গল্প করতে করতে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করা যাক। সো চলেন ইনফরমেশান শেয়ার করি। সো আপনারা দেখতে পারতেছেন যে সবাই কিন্তু রোদ পোহাচ্ছে, কেউ বাইক আছে, কেউ হচ্ছে বোট রাইড দিচ্ছে। সো কেউ কেউ নদীতে অনেক স্নান করতেছে, সানবেদিং করতেছে। এটা আসলে কমন কালচার। সো আমি আসলে একটু বসে আপনাদের সাথে কথা বলবো। সো বসা যাক। এখন হচ্ছে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আমি তো ইউরোপে আসতে চাই, আমি আসলে কোন দেশে আসলে আমার জন্য পিআর পাওয়াটা ইজি হবে বা কোন দেশে গেলে আমরা দ্রুত সময় পিআর পাবো। টু বি ভেরি অনেস্ট, ইউরোপের পিআর সিস্টেম কিন্তু এতটা সহজ নয় যে আপনারা খুব সহজে আসবেন আর দ্রুত পিআর পেয়ে যাবেন, এরকম কোনো কিছু না। পিআরটা একটা লেন্দি প্রসেস। আপনাদের হচ্ছে কিছু প্রসেসিংয়ের মধ্যে যেতে হবে, কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। যে আপনাদের প্রায় এক এক দেশে এক এক রকম সিস্টেম আসলে, কোনো দেশে 4 বছর, কোনো দেশে 5 বছর। সো আসলে এরকমই আপনাদের সময় দিতে হবে। ইউরোপে আসলেই যে আপনারা পিআর পেয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এরকম কিন্তু কিছু না। আপনাদের আসার পরে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল করার পরে আপনারা তারপরে আপনাদের যে পিআর, সেই পিআরের ব্যাপারটা আপনাদের আসবে আস্তে আস্তে। কিন্তু আপনারা যে মনে করবেন যে আপনারা আসার পরই যে পিআর পেয়ে যাবেন, এরকম কিন্তু আসলে কিছু না। সো এই বিষয়টা আসলে আপনাদের মাথায় রাখতে হবে। সো এখন যদি আমি বলি আসলে আপনারা কোন দেশগুলোতে আসতে পারেন এবং কোন দেশগুলোতে আসলে আপনারা পিআর পেতে পারেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে কোনো কান্ট্রিতে আপনি আসতে পারেন, ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি পিআর নিতে পারেন। তবে হচ্ছে কিছু কান্ট্রিতে আপনার একটু স্ট্রিম লাইন করে দেওয়া আছে পিআরের জন্য, আর কিছু কান্ট্রিতে একটু বেশি কঠিন করা আছে, অনেক বেশি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে আপনাদের পিআর পাওয়ার জন্য এই ক্যাটাগরি এই জিনিসগুলো ফুলফিল করতে হবে। সো আমি যদি কয়েকটা সহজ কান্ট্রির কথা বলি যেখানে হচ্ছে আপনারা খুব সহজে পিআর পেতে পারেন। ফর এক্সাম্পল হচ্ছে আপনারা, আমি যে বিষয়গুলো বলতেছি এটা কিন্তু আপনার মেইনলি যারা স্টাডি করবেন, স্টাডি করে পিআর নিতে চান, আফটার স্টাডিতে আপনার পড়াশোনা শেষে আপনারা কীভাবে পিআর নিতে চান, আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। আমি আসলে আপনারা যারা কাজের বিষয়ে আসছেন বা আপনাদের যাদের বৈধ কাগজপত্র নেই তারা আছে আপনারা কীভাবে পিআর নেবেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য না। আমি শুধুমাত্র যারা পড়াশোনা করতে আসছেন ইউরোপে এবং যারা হচ্ছে পড়াশোনা করতে আসতে চান তাদের জন্য আসলে এই পিআরের যে সিস্টেমটা এটা আমি বলবো আসলে। সো আমি যে কান্ট্রিগুলোর কথা বলবো, যে কান্ট্রিগুলোতে আপনারা খুব সহজে পিআর পেতে পারেন স্টুডেন্ট ভিসায় আসার পর, প্রথমত যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ফিনল্যান্ড। এখন বর্তমানে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলো থেকে আপনারা কিন্তু খুব সহজেই ফিনল্যান্ডের পিআর নিতে পারেন। কেন সহজে ফিনল্যান্ডে পিআর নিতে পারেন? কারণ হচ্ছে আপনারা যদি এ পারমিটে আসেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ফিনল্যান্ডে 4 বছর থাকার পর কিন্তু আপনারা পিআর পেতে পারেন। তবে এইখানে কিছু আসলে কন্ডিশন আছে। কন্ডিশনগুলো হচ্ছে আপনার যে কন্টিনিউয়াস পারমিট, সেই পারমিটটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস পারমিটটা হচ্ছে আপনার শুধুমাত্র স্টুডেন্টের জন্য দেওয়া হয় এবং হচ্ছে এই কন্টিনিউয়াস পারমিটে থাকলে আপনি
4 বছর থাকার পরে কন্টিনিউয়াসলি তারপর আপনি পিআরের জন্য এলিজিবল হবেন। তবে এইখানে যে শর্তটা আছে সেই শর্তটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট পড়াশোনা শেষ করার পরে যে আপনি 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন, ওই 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ভিতরেই কিন্তু আপনাকে আপনার যে কোনো ফিল্ডে, ফিনল্যান্ডে যে কোনো ফিল্ডে চাকরি পেতে হবে। যারা আসলে বিভিন্ন রকম সাবজেক্ট পড়েন এবং স্পেশালি যারা নন স্কিল্ড ক্যাটাগরি, মানে হচ্ছে আপনার এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফাইড না, বা যারা আছে সোশ্যাল সায়েন্স বা এই টাইপের কোনো সাবজেক্ট পড়েন, যারা আছে প্র্যাকটিক্যাল কোনো সাবজেক্ট পড়েন না, তারা কিন্তু আসলে এই ফিনল্যান্ডে আসার পরে যে কোনো ফিল্ডে কিন্তু জব করে তারা কিন্তু পিআর নিতে পারে, এরকম একটা সুযোগ আছে ফিনল্যান্ডে। বাট আরও কয়েকটা কান্ট্রি আছে যে কোনো ফিল্ডে জব করে পিআর নেওয়া যায়, কিন্তু আমার যে আপাত দৃষ্টিতে যেটা আছে ফিনল্যান্ডকে অনেকেই পছন্দ করে, কারণ হচ্ছে এটা নর্ডিক কান্ট্রিতে অবস্থিত। সো এই কান্ট্রিতে যদি আপনারা আসেন এবং যে কোনো ফিল্ডে জব করেন, আপনার পড়াশোনা শেষ করে জব সিকিংয়ের যে 2 বছর, ওই 2 বছরের ভিতর আপনার যে কোনো ফিল্ডে একটা জব করেন এবং আপনার পার মান্থে আগে ছিল 1400 ইউরোর মতো ইনকাম করতে হবে, এখন কিন্তু সেটা বাড়াইছে, বাড়ানোর পরে হচ্ছে আপনার 1600 ইউরো সামথিং, 1600 ইউরোর মতো হয়েছে এখন। সো এরকম আর কি, আপনার যে কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো আপনাদের ফুলফিল করতে হবে, যে আপনার পার মান্থে এত টাকা ইনকাম থাকতে হবে এবং আপনার একটা স্টেবল জব থাকতে হবে, সো জব কন্ট্রাক্ট থাকতে হবে। সো এইটা যদি আপনারা ফুলফিল করেন তাহলে কিন্তু আপনারা পিআর পেতে পারেন। আর যারা আসলে বি ক্যাটাগরিতে আছেন, ভোকেশনাল কোর্সে আছেন, তাদের জন্য পিআর পেতে গেলে কিন্তু আপনারা প্রথমত হচ্ছে আপনার পড়াশোনা শেষ করতে হবে, শেষ করার পরে আপনি জব সিকিংয়ে যাবেন। আপনি যখন জব পেয়ে যাবেন তখন কিন্তু আপনার যখন থেকে জব পেয়ে যাবেন তখন থেকে আপনার ইয়ারটা কাউন্ট হওয়া শুরু করবে পিআরের জন্য। আর ভোকেশনাল যে বি ক্যাটাগরি, ওই যে স্টাডি করবেন, আপনি যদি 3 বছরের স্টাডি করেন সেখানে আপনার পিআরের জন্য 1.5 বছরের মতো কাউন্ট হবে। সো এটা ফুল ইয়ারটা কাউন্ট হচ্ছে না। সো এই বিষয়টা আসলে মাথায় রাখবেন যে আপনাদের ভোকেশনালে পিআর পেতে অনেক সময় লাগবে। এছাড়াও ভোকেশনালে পিআর পেতে গেলে ভোকেশনাল করার পরে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে এবং ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করা লাগবে। আদারওয়াইজ হচ্ছে আপনার যে একটা নির্দিষ্ট আওয়ার আছে ক্লাস, আপনার ওই ক্লাসগুলো করা লাগবে, ওই ক্লাস কোর্সগুলো কমপ্লিট করা লাগবে, তারপরে আপনারা কিন্তু পিআরের জন্য এলিজিবল হবেন। সো এটা ছিল আসলে ফিনল্যান্ডের ব্যাপারটা। আরেকটা যে বিষয়টা, সেই বিষয়টা একটু বলি। আপনারা যারা আছে যেগুলো টেকনিক্যাল সাবজেক্ট বা যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ছেন আপনারা, বা মেডিকেল সাবজেক্ট পড়ছেন, এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনারা একটু সহজেই জব পেতে পারেন আপনাদের ফিল্ডে, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনাদের স্যালারিটা নর্মাল যে যারা আসলে অন্য যে হসপিটালিটি বা ট্যুরিজম এই সেক্টর বা অন্য অন্য যে সেক্টর আছে যেগুলো হচ্ছে আপনার যে কেউ ইন করতে পারে, এরকম সেক্টরে যে কাজ করে যে স্যালারি পায় তার থেকে হয়তো স্যালারি বেশি হবে, এবং তারা আসলে যদি জব পেয়ে যান তাদের জন্য আসলে তাদের জবটা মানে মনে করেন যে তাদের জন্য পিআরটা অনেকটা বেশি ইজি হয়ে যায়। কারণ হচ্ছে তাদের যে সাবজেক্ট, ওই সাবজেক্টের যে জব, ওই জবের যে স্কিল ক্যাটাগরিকে বলা হয়, ওইটা আসলে আপনার এক্সপার্ট, ওই জবগুলোতে অনেক স্কিল্ড জব বলা হয়, এবং ওই জবগুলোতে পিআর পাওয়াটা, যে কোনো জবেই পিআর পাওয়া ইজি, বাট ওই জবগুলোতে আপনার পিআর যে জবের যে ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী, ওই ক্যাটাগরি অনুযায়ী পিআর পাওয়াটা ওইখানটা সহজ হয়। সো এখন যদি আমি বলি আসলে অন্য অন্য কান্ট্রি, ফিনল্যান্ড তো বললাম, এখন ফিনল্যান্ডের বাইরে বেশ কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে কিন্তু 3 থেকে 4 বছরের পিআর দেয়। ফর এক্সাম্পল আপনি যদি সুইডেনের কথা বলেন, সুইডেনে কিন্তু আপনার পিআর পাওয়া যায়, আপনি যে কোনো ফিল্ডে জব করে আপনি কিন্তু পিআর পেতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 4 বছর লাগবে, 4 বছরে হচ্ছে আপনার কন্টিনিউয়াস পারমিট থাকা লাগবে সুইডেনে। সো 4 বছর কন্টিনিউয়াস থাকা লাগবে, এবং 4 বছর হচ্ছে আপনাকে দেখাইতে হবে যে আপনি নির্দিষ্ট পরিমাণ আর্ন করেন, এবং ওইখানে সুইডেনের যে এখন যে নিয়মটা আছে, আপনার পার মান্থ অ্যারাউন্ড 35,000 সামথিং নক, সুইডিশ ক্রোনা যেটাকে বলা হয়, সেই ইনকামটা থাকতে হবে কিন্তু আপনার সুইডেনের যে পিআরের ব্যাপারটাতে। তো সুইডেনেও কিন্তু আপনারা কিন্তু যে কোনো ফিল্ডে জব করে কিন্তু পিআরটা নিতে পারেন। সো
এই দুইটা কান্ট্রি আমার মনে হয় যে আপনাদের জন্য অনেকটা ইজি হবে, যে আপনারা যে কোনো ফিল্ডে জব করে পিআরটা নিতে পারেন। বাট আপনাদের যে ইনকাম রিকোয়ারমেন্টে কিন্তু ফুলফিল করতে হবে। এছাড়াও আপনার যে অনেক সময় ল্যাঙ্গুয়েজ যে টেস্ট, সেই টেস্টে পাস করতে হবে বা নির্দিষ্ট একটা লেসনগুলো কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনারা পিআরের জন্য এলিজেবল হবেন। এছাড়াও আপনার যে পিআর পেতে গেলে আপনার ক্রিমিনাল যে ব্যাকগ্রাউন্ড বা ক্রিমিনাল রেকর্ড, এটা কিন্তু অনেক ক্লিন থাকতে হবে। আপনারা যদি আপনাদের রেকর্ড যদি ক্রিমিনাল রেকর্ড যদি ব্যাকগ্রাউন্ড যদি আপনার ক্লিন না থাকে, তাহলে কিন্তু আপনারা পিআর পাবেন না। পিআর পেলে কিন্তু আপনাদের পিআর পেতে গেলে কিন্তু আপনাদের ওই কোনো রকম কেস থাকলে আপনাদের নামে বা কোনো রকম পুলিশের মানে আপনার নামে যদি কোনো রকম কোনো কেস বা পুলিশি ঝামেলা থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার পিআর পেতে অনেক কঠিন হয়ে যাবে। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এখন যদি আমি বলি যে আপনারা শুধুমাত্র আপনাদের স্কিল্ড জব পেয়ে যে কান্ট্রিগুলোতে সহজে পিআর নিতে পারেন, সেই কান্ট্রিগুলোর কথা যদি আমি বলি, প্রথমত হচ্ছে যে আপনার ডেনমার্কে আপনি যদি স্কিল্ড জব পেয়ে যান পড়াশোনা শেষ করার পরে, তারপরেও কিন্তু আপনার অনেক সময় লাগবে, অ্যারাউন্ড 8 বছর লাগে নর্মালি। কিন্তু আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফাইড হন, সেই ক্ষেত্রে আপনার 4 থেকে 6 বছরের ভিতর কিন্তু আপনি পিআরটা পেতে পারেন, যদি আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন এবং হচ্ছে আপনি তাদের যে নিয়মকানুন এবং ভাষাগত জ্ঞান যদি পিআরের জন্য যেটা দরকার হয় সেটা যদি কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনারা ডেনমার্কে হচ্ছে আপনার 4 থেকে 6 বছরের ভিতর পিআরটা পেতে পারেন। সো নর্মালি যেটা পিআর পেতে আপনাদের যারা আসলে নন স্কিল্ড ক্যাটাগরিতে জব পেয়ে পিআর পেতে পারেন সুইডেনে বা আপনার হচ্ছে ফিনল্যান্ডে, কিন্তু ডেনমার্কে কিন্তু আপনার যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টে কিন্তু আপনার পড়াশোনা করে ওই সাবজেক্টে জব পেয়ে ওই সাবজেক্টে আপনার কাজ খুঁজে পাওয়ার পরে আপনি হচ্ছে 4 বছর থাকার পরে আপনি কাজ করার পরে 4 বছর তারপর হচ্ছে আপনি পিআরের জন্য এলিজেবল হবেন বা পিআরের যে অ্যাপ্লিকেশন করার জন্য ফুলফিল করবেন বা রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন। তো যেটা বলছিলাম, ডেনমার্কে কিন্তু পিআরটা অনেক বেশি হার্ড এবং অনেক সময় লাগে। আপনার প্রায় 8 বছর নর্মালি লাগে, তার থেকে 2 বছর কমতে পারে যদি আপনি এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিফাইড হন। এটা ছিল ডেনমার্কের ব্যাপারটা। এখন যদি আমি বলি নরওয়ের ব্যাপারটা, নরওয়ে আসলে পিআর সিস্টেমটা কীরকম। নরওয়েতে কিন্তু আপনারা 3 বছর যদি আপনারা কাজ করেন নরওয়েতে, পড়াশোনা শেষ করে, নরওয়েতে কিন্তু স্টাডি ইয়ার কাউন্ট হয় না। তো 3 বছর কাজ করলে কিন্তু আপনারা পিআরের জন্য এলিজেবল হবেন। আরেকটা বিষয় বলি, আপনারা যারা পিএইচডি করে পিআর নিতে চান বা পিএইচডি পাওয়ার পরে হচ্ছে পিআর নিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে নরওয়েতে আগে ছিল 3 বছরের পিএইচডি করলে কিন্তু আপনি 3 বছর পরে কিন্তু আপনি পিআরটা পেয়ে যেতেন। কিন্তু নরওয়ে সরকার একটা রুলস করতেছে, এটা আসলে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা এখনও শিওর না আমি, তবে 3 বছর পড়াশোনা করে পিএইচডি করে কিন্তু এখন আর পিআর হবে না পিএইচডির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের 4 বছরের মতো করার প্ল্যান করতেছে সরকার। সো এই বিষয়টা আসলে যদি হয় তাহলে হচ্ছে পিএইচডি করে 3 বছরের পিআরটা হবে না, তখন হচ্ছে 4 বছর লাগবে। তো তখন আবার জব খুঁজে আপনার যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই সাবজেক্টে জব খুঁজে ওই সাবজেক্টে জব পেতে হবে, তারপর আপনারা পিআর পাবেন। এছাড়াও নরওয়েতে কিন্তু আপনার একটা ইনকাম রিকোয়ারমেন্ট আছে, সেই ইনকাম রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটাও থাকে। তবে একটা রুলস দেখছিলাম আমি যে নরওয়েতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পিএইচডি করছে স্পেশালি, তাদের জন্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা থাকবে না। তারা যদি জব করতে পারে এবং নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা তাদের জন্য শিথিল করা হবে, এরকম একটা দেখছিলাম। আসলে এই জিনিসটা কবে ইমপ্লিমেন্ট হবে এখনও বলা যাচ্ছে না। আর নরওয়ের যে টিউশন ফি ব্যাপারটা, এটাও এখনও শিওর না। এরকম কোনো নিউজ পেলে আপনাদের আসলে জানাবো। সো এখন যদি আমি ইউরোপের অন্য কান্ট্রির কথা বলি, আপনাদের ইউরোপের অন্য যে কান্ট্রি বলেন, আপনার জার্মানি কিন্তু 5 বছরে আপনার কিন্তু পাসপোর্টও পেয়ে যেতে পারেন 5 বছরে জার্মানিতে, আপনারা যদি পড়াশোনা করেন এবং নিয়মকানুন মেনে সেখানে ব্লু কার্ড তারপরে অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো যদি ফুলফিল করতে পারেন, জার্মানিতে কিন্তু আপনারা 5 বছরের ভিতর আপনারা পাসপোর্ট পর্যন্ত পেয়ে যেতে পারেন ফুলফিল করলে সব কিছু।
আর আপনারা যদি পর্তুগালের ব্যাপারটা ধরেন, পর্তুগালে কিন্তু আগে লিগাল এন্ট্রি ছিল বা সেভ এন্ট্রি ছিল, সেটা কিন্তু এখন আর নাই। পর্তুগালে যারা আসলে অবৈধ ছিল তারা কিন্তু সেভ এন্ট্রি দিলে কিন্তু মানে অন্য দেশে লিগালি আছে, পরে যেখানে সেভ এন্ট্রি দিলে আপনার 5 বছরের পরে পাসপোর্টের জন্য আবেদন করার এলিজেবল ছিল। কিন্তু ওই নিয়মটা আসলে 10 বছর করার চিন্তাভাবনা করছে এরকম আর কি, এখনও পাস হয় নাই। তবে এরকম যদি হয় পর্তুগালের যে পিআরএস সিস্টেমটা, তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। অনেকেই হচ্ছে ফিঙ্গার দিয়েছে পর্তুগালে, তারা হচ্ছে তারা ভাবছে যে 5 বছর পর্যন্ত থাকলে তারা আসলে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে, এবং তারা ফার্স্ট 2টা কার্ড যেটা বলা হয় সেই কার্ড, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড সহ 2টা কার্ড পেয়ে গেছিলো। তো এখন তারা একটু টেনশন আছে যে আসলে পর্তুগালের গভর্নমেন্ট যে নিয়ম করতে যাচ্ছে, এই নিয়মটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে তাদের জন্য পিআর মানে পাসপোর্ট পাওয়াটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, এবং তারা যে ট্যাক্স দিছে এতদিন, এই ট্যাক্সের ব্যাপারটা তারা আসলে যে পরিমাণ টাকা খরচ করছে, অনেকে 15 লাখ 20 লাখ টাকা খরচ করে ফেলছে 2 থেকে 3 বছরে। সো এই টাকাটা কিন্তু তারা যে ইনভেস্ট করছে 2 থেকে 3 বছরে, এই টাকাটা কিন্তু আসলে 10 বছরে তাহলে কিন্তু তাদের জন্য অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, এবং বিষয়টা আসলে অনেক বেশি কস্টলি হয়ে যাবে। সো পর্তুগালের যে পিআর সিস্টেমটা, এটা কিন্তু এখন অনেক বেশি হার্ড হয়ে গেছে। এখন যদি আমি স্পেনের কথা বলি, স্পেনের পিআর সিস্টেমটা, স্পেনে হচ্ছে নতুন একটা নিয়মকানুন যে নিয়ম হয়েছে, যেটা আছে যে আপনারা 2 বছর থাকলে সেখানে রেসিডেন্ট পারমিট পাওয়া যাবে। সো এরকম আসলে সিস্টেম আছে। তবে রেসিডেন্ট পারমিট বলতে আসলে এখানে পার্মানেন্ট হতে পারবেন নাকি, বা এখানে আসলে পিআরটা পাওয়া যাবে কি না 2 বছরে, সেইটার ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার না। তো নর্মালি যেটা হয় আপনার 4 থেকে 5 বছরের ভিতর আপনারা পিআর পেয়ে যাবেন এরকম আর কি। কিন্তু এখন যে নিয়মটা করছে এটা আসলে কাদের জন্য অ্যাপ্লিকেবল, এটা আমি ক্লিয়ার হয়ে আপনাদের জানাবো। সো এই ছিল আসলে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে পিআর পাওয়ার সিস্টেম। সো পিআর আপনারা কত দিনের ভিতরে পাবেন, এবং কোন সাবজেক্টে পড়লে আপনারা পিআর দ্রুত পাবেন, এই বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা যদি আপনার স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে বা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে তারা যদি এখানে আসেন, তারা কিন্তু একটু এবং নিজেদের ফিল্ডে জব পান, তাদের জন্য পিআর পাওয়াটা অনেকটা ইজি হয়। কিন্তু সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের অনেক বেশি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হতে হয় পিআর পাওয়ার জন্য। সো এটাই, আপনারা তো চাইলে আর আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না। সো আপনারা যে সাবজেক্টে আছেন, যে সাবজেক্টে ব্যাকগ্রাউন্ড আপনাদের, সেই সাবজেক্টেই পড়াশোনা করা লাগবে। সো সেই বিষয়টা মাথায় রেখে আপনাদের আসলে কোন দেশে আসা উচিত বা কোন দেশে সহজে পিআর হয় আপনারা সেইভাবে ডিসাইড করবেন। সো এই ভিডিওতে আমি আসলে বলার চেষ্টা করলাম যে কোন দেশে পিআরটা কীরকম এবং